একটা ধাঁধা, এমন কোন শক্তির উৎস যা প্রতিদিনই দেখা যায়, যে শক্তির কোনো নির্দিষ্ট মালিক নেই, দিনের শুরু এবং শেষ দুটোই তাকে দিয়ে? উত্তরটা হলো সূর্য। ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ। আর এই উৎপাদন সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত বাড়ছে, আর তা খুলে দিচ্ছে সুযোগের অবারিত দুয়ার। তবে সেই সঙ্গে তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জও। এই ঘাস কাটার মেশিন পেট্রোল বা কোনো বৈদ্যুতিক তার ছাড়াই চলে। একটি পাতা শুকানোর যন্ত্র যা সূর্যের চেয়েও বেশি কার্যকর, কিন্তু দূষণ ছাড়াই চলছে। আর এই পাম্প চলে সৌরশক্তিতে। গ্রামের পুকুরের আবর্জনা টেনে পাড়ায় নিয়ে এসে ফেলে। তবে এই আবিষ্কার কোনো বিদগ্ধ বিজ্ঞানী নয়, করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। কিভাবে? আমরা এখন ঝাড়খণ্ডের বোকারো জেলার দান্তু গ্রামে। এখানকার ক্লাস 2 হাই স্কুলের শিক্ষক অনিমেষ চন্দ্র। পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রতি তার গভীর আগ্রহ। তার দেখানো পথেই ছাত্ররা এই সাফল্য পেয়েছে। 3.7 ভোল্টের ব্যাটারি হলে পুরো চার্জ হবে না। প্রায় 4.1 থেকে 4.2 ভোল্ট থাকা প্রয়োজন। অন্যান্য গ্রামের মতো দান্তুতেও প্রায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। কখনো কখনো 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। जो गांव के बच्चे होते हैं जो जनरल स्कूल वगैरह में जाते हैं वो सबसे ज्यादा अफेक्टेड होते हैं, उनकी सबसे ज्यादा पढ़ाई ऑनलाइन अफेक्टेड क्लास होती করার है। জন্য बच्चे मोबाइल चार्ज नहीं कर पाते हैं। বৃষ্টি হলে তো कई बार तो जो हमारी बारिश होती है उसमें 2-2, 3-3 दिन तक ही लाइट नहीं आती है। কয়েক বছর আগে হঠাৎ বদলে যায় পৃথিবী। স্কুলের ছাত্রছাত্রীদের জীবন হয়ে ওঠে আরো কঠিন। আগের চেয়ে অনেক বেশি বিদ্যুতের উপর নির্ভরশীল হয়ে পড়ে তারা। কিন্তু বিদ্যুৎই নির্ভরযোগ্যভাবে পাওয়া যেত না। उनका 2 ही इशू सबसे ज्यादा होता था। पहला इशू ये होता था कि सर इलेक्ट्रिसिटी यहाँ पर कट हो रही है तो मेरा मोबाइल चार्ज नहीं हो पा रहा है, और दूसरा तो रिचार्ज का इशू था। तो मैंने कहा कि जब मुझे ऑलरेडी मेरे करिकुलम में दिया हुआ है तो इसका यूज करके मैं क्यों ना बच्चों को नई नई चीजें, इसी टाइप की प्रॉब्लम्स को सॉल्व करने के तरीके को मैं बताऊं। পরিবর্তনের শুরু করোনা ভাইরাস মহামারীর সময়। হঠাৎ করেই ছাত্রছাত্রীদের বাড়ি থেকে ক্লাস করতে হচ্ছিল। সেখান থেকে শুরু হয় স্কুলের ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম। তারপর থেকে হাতে কলমের কাজ পাঠ্যক্রমের স্থায়ী অংশ হয়ে গেছে। ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শেখানো হয়। मैम अभी आप देख सकते हैं हमने यहाँ पर मोरिंगा के लिप्स सूखने को रखा हुआ है, तो इसको দেখতেই পাচ্ছেন সজনে পাতা শুকোতে দিয়েছি। हम लोग जो सोलर ड्रायर में सुखाते हैं एंड जो बाहर में सुखाते हैं, दोनों में अंतर है। जैसे कि हम बाहर में जो सुखाते हैं আর বাইরে उसमें রোদে পাতা डस्ट শুকানোর মধ্যে लगने का পার্থক্য उसमें আছে। ये रहता है, बैक्टीरियाज जो बाहर में उड़ते हैं उसमें मतलब उसमें डस्ट आ जाता है मेनली। बट जो हम लोग सोलर ड्रायर में इसमें सुखा বাইরে रहे পাতায় हैं ধুলো तो লাগে, ये কিন্তু साफ সোলার सुथरे ড্রায়ারে ढंग से यहाँ पर পরিষ্কার सूख থাকে। रहा है एंड ये स्पीडली सुखाने का काम कर रहा है। बाहर के कंपैरिजन में ये स्पीड सूखता है। কিন্তু এখানে বিদ্যুৎ ঘাটতি হচ্ছেই বা কেন? দান্তু গ্রামটা আসলে কয়লাঞ্চলে অবস্থিত, মানে একটা কয়লা খনি এলাকায়। এই রাজ্যেই রয়েছে ভারতের সবচেয়ে বড় কয়লার ভাণ্ডার। মোট কয়লার প্রায় 1/3। তাই দেশের জ্বালানি নিরাপত্তায় ঝাড়খণ্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। जो हमारा रिन्यूएबल सेक्टर का JREDA অর্থাৎ ঝাড়খণ্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের সাথে उन्होंने কথা बताया था বলেছি। कि अभी भी তিনি झारखंड জানান में ऐसे ঝাড়খণ্ডের कुछ প্রায় 1700টা गांव গ্রামে है, लगभग বিদ্যুৎ নেই। 1700, जहाँ কিছু पे ক্ষেত্রে अभी तक বিদ্যুতের লাইন इलेक्ट्रिसिटी पहुंची থাকলেও नहीं, প্রয়োজন মেটানোর और মতো बहुत सारे পর্যাপ্ত ऐसे गांव हैं বিদ্যুৎ जहाँ নেই। पर पहुंची है बट इलेक्ट्रिसिटी अवेलेबल ही नहीं है जितना उनको चाहिए होता है। কয়েক বছর আগে ক্লাসরুমে যেটা শুরু হয়েছিল সৌরশক্তি নিয়ে, সেই উদ্যোগ সারা দান্তুতে ছড়িয়ে পড়েছে। আর ছাত্রছাত্রীরা নিয়মিত সৌরশক্তিতে চালিত যন্ত্র তৈরি ও স্থাপন করে। পাওয়ার ব্যাংক, এমার্জেন্সি আলো ও দরকারি সরঞ্জাম বানায় গ্রামের সৌন্দর্য বাড়ানোর জন্য, যেমন সৌরশক্তি চালিত পুকুর পরিষ্কার করার এই যন্ত্র। ये हम लोग का जब हम लोग इसको ऑपरेट करेंगे, इसको जब हम लोग तालाब में ले जाएंगे और जब हम এর लोग का কাজ कचरा হলো सफाएगा तो ये तो আবর্জনাগুলোকে घूम रहा है এক कि জায়গায় हम लोग টেনে कचरा আনা, को इधर যাতে लाने का काम পরে करेगा, সহজে ताकि हम তুলে लोग নিয়ে आसानी से পরিষ্কার कचरा করা को যায়। इसमें डाल सके। এটা और ये সব जो हम लोग বর্জ্য का টেনে चक्का है নেয়। वो चक्का आधा पानी में रहेगा और ये भी हम लोग का आधा पानी में रहेगा। সোনালী দক্ষতায় তার পরিবার উপকৃত হচ্ছে। বাবা মা নতুন বাড়িতে বিদ্যুতের কাজ ওই করছে, এতে টাকা পাচ্ছে।
তার উপর পাড়াপড়শিদের জন্য ছোটখাটো মেরামত করে কিছুটা আয়ও করছে। মেয়ের সাফল্যে গর্বিত সোনালীর বাবা। गर्व यही है कि जब जो हमको 500 रुपए ही मतलब अगर किसी मिस्त्री को देते तो मेरा पैसा बच रहा है। घर का जो ये बल्ब जो खराब हो रहा है वो बना रहा है, वो तो मेरा पैसा बच रहा है। গত কয়েক বছরে পুরো গ্রামটাই বদলে গেছে। সৌরবাতির কারণে বাজারের ছোট দোকানগুলো এখন সন্ধ্যের পরেও খোলা রাখা যায়। সৌরবাতিগুলো অপর্ণা কুমারী ও তার বন্ধুরা সরবরাহ করেছিলেন। স্কুলের গণ্ডি পেরিয়ে ক্লাসের শিক্ষাগুলো কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা শুরু করেন তারা। तो मुझे लगता है कि अगर किसी के पास भी ऐसा कोई स्किल है जो कि वो छोटे से अगर उस स्किल के थ्रू कुछ कमा रहा है तो वो उसके लिए बेटर होगा, क्योंकि लड़कियों को जनरली गांव में बोला जाता है कि आप लोग टेक्निकल फील्ड के लिए नहीं हो, बट हमने ये प्रूव किया है कि हम टेक्निकल फील्ड में जाके और पैसा कमा के इंडिपेंडेंट बन सकते हैं। এখন গ্রামের বেশ কয়েকজন নারীও সোলার টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন। অপর্ণা স্কুলের বর্তমান ছাত্রছাত্রীরা তাদের প্রশিক্ষণ দিয়েছেন। যেমন প্রমিলা দেবী, 2 সন্তানের মা, এখন নিজের টাকা নিজেই আয় করছে। मेरा फैमिली से कोई कुछ नहीं बोला পরিবার और বাধা अगल দেয়, बगल के लेडीज কিন্তু लोग बोलती थी আশেপাশের कि ये নারীরা सारा বলতো এটা काम পুরুষদের फालतू কাজ। है, ये জিজ্ঞাসা जेंट्स করতো लोग को करने মেয়েরা का काम বাইরে है। গিয়ে এসব কাজ কেন করছে? लेडीज लोग क्यों जाती है কোনো बेकार, দরকার নেই, বাড়িতে इन लोग থাকো, से क्या होगा? চাষবাস বা ঘরের কাজ फालतू করো। कुछ नहीं होगा, ये सब हम लोग का करने का नहीं है, चुपचाप কিন্তু এখন घर কি में काम করছি करो, धान সেটা काटो, দেখে বুঝতে ये सब পারি बोलती थी যে लेडीज আমরা लोग। সত্যি बस কিছু जब अभी করতে हम लोग পেরেছি। कर लिए तो उन लोग को लग रहा है कि हाँ इन लोग कुछ किए। কুমুদ দেবীর জীবনটাও পাল্টে গেছে। পেশায় কৃষক, পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভরশীল ছিলেন। বৃষ্টি না পড়লে ফসলে জল দেওয়া ভীষণ কষ্টসাধ্য কাজ ছিল। তবে মেয়ে স্কুলে প্রশিক্ষণ নেওয়ার পর থেকে তার পরিস্থিতি বদলে যায়। জলের অনেক সমস্যা ছিল। सोलर তারপর प्लेट আমরা बैठाए हैं तो उसमें সৌরশক্তি ज्यादा চালিত कर रहा পাম্প है, বসাই। लगा रहे हैं, खेती को उपजा रहे এখন हैं। মাঠে আরো বেশি জল পৌঁছায়। पहले दिक्कत আমার से মেয়ের अभी সাথে सुविधा 6 জন हुआ এই है। কাজটা করছে। खेती बाड़ी को খুবই ভালো लगाए কাজ हैं, হচ্ছে। मेरी बेटी छोटा এখন लड़की আগের মতো इसमें অনেক काम कर সমস্যা रहा আর है, নেই। अच्छाई से काम कर रहा है। তবে গ্রামে পুরোপুরি সৌর বিপ্লব এসে গেছে সেটা বলা যাবে না, যদিও এখন সৌরশক্তি চালিত নানা যন্ত্র ও সন্ধ্যার আলো দেখা যাচ্ছে। স্থানীয় প্রশাসন সবেমাত্র সৌরশক্তির দিকে ঝুঁকছে। रूफटॉप जितना भी विद्यालय है सब में স্কুলগুলোর ছাদে रूफटॉप সোলার का প্যানেল हम বসানোর लोगों জন্য ने आग्रह অনুরোধ किया रूफटॉप করেছি लगाने का, ताकि যাতে বিদ্যুৎ চলে যাওয়ার बिजली का जो সমস্যা समस्या হয়। है उससे निजात मिल सके। मेरे गांव में एक আমাদের গ্রামে একটা মন্দির আছে आयुष्मान যেখানে आरोग्य मंदिर সন্তান भी है, প্রসবের জন্য जिसमें একটা अभी প্রাথমিক हम लोगों ने স্বাস্থ্য কেন্দ্র डिलीवरी চালু का भी করেছি। सुविधा है उसमें, तो हम लोगों ने उसमें भी रूफटॉप का সেখানেও ছাদে लगाने সোলার का প্যানেল বসানোর পরিকল্পনা काम করেছি যাতে কোনো करने जा रहे हैं, जिससे ব্যাঘাত না कि ঘটে। डिलीवरी में या रात में अगर कोई प्रारंभिक उपचार हो तो उसमें दिक्कत न हो लोगों को। অপর্ণার স্বপ্ন দান্তু যেন আদর্শ সোলার গ্রামে পরিণত হয়। ভারতের লক্ষ্য 2070 সালের মধ্যে নেট জিরো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করা। মানে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছাড়া হবে ঠিক সেই পরিমাণ পরিবেশ থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু এগুলো উৎপাদন না করাই ভালো। তাই ভারত সরকার সবাইকে সৌরশক্তিতে বিনিয়োগে উৎসাহ দিচ্ছে। अगर आप 1 किलोवाट से 3 किलोवाट सिस्टम अगर ধরুন, लगाते 1 हैं तो কিলোওয়াট থেকে गवर्नमेंट 3 কিলোওয়াটের 30% का সিস্টেমে सब्सिडी গেলে देती है সরকার आपको। 30% तो उस तरह से ভর্তুকি अगर कोई দেবে। लगवाने का কেউ इंटरेस्टेड ব্যবসা है শুরু या করতে फिर চাইলে कोई স্টার্টআপের জন্য क्या অর্থ बोलते हैं, সাহায্যের व्यवसाय সুযোগও खोलना আছে। चाहता है, तो যাতে ऐसे बहुत सारे নবায়নযোগ্য स्टार्टअप्स জ্বালানি का ও भी फंडिंग পরিবেশ करते বান্ধব हैं দক্ষতার ताकि মাধ্যমে মানুষ लोग পরিবেশ বান্ধব रिन्यूएबल কাজ एनर्जी के বেছে थ्रू, নিতে ग्रीन পারে। स्किल्स के थ्रू, ग्रीन एनर्जी के थ्रू या ग्रीन जॉब्स की ओर आगे बढ़ेंगे। অনিমেষের কাছে প্রযুক্তিগত বা কারিগরির প্রশিক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই নিয়েছেন। 700 জন শিক্ষার্থীর মধ্যে 80% মেয়ে। দান্তু কি অন্যান্য গ্রামের জন্য একটা মডেল হয়ে উঠতে পারে? অবশ্যই। তবে সব গ্রামে অনিমেষ চন্দ্রের মতো দায়িত্ব নিয়ে হাতে কলমে কাজ শেখানোর শিক্ষক তো আর নেই। ভারতে প্রতি বছর প্রায় 2,60,00,000 শিশুর জন্ম হয়, আর এর মধ্যে প্রায় 50 লক্ষ শিশু জন্মের 1 মাসের মধ্যেই মারা যায়। শুধুমাত্র একটি সাধারণ ইনকিউবেটরের সাহায্যে এমন অনেক শিশুর প্রাণ বাঁচানো সম্ভব। কিন্তু এক্ষেত্রে শুধু ইনকিউবেটর থাকলেই চলবে না, থাকতে হবে তা চালু রাখার মতো নির্ভরযোগ্য বিদ্যুৎও। ছোট্ট নাজমা সময়ের 3 মাস আগেই জন্ম নিয়েছিল। এই ইনকিউবেটর জীবন বাঁচিয়েছে। এখানে এমন এক পরিবেশ তৈরি করা হয় যেখানে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত থাকে।
মাতৃগর্ভের মতোই তার শরীরের বেড়ে ওঠার জন্য যা দরকার এখানে সবই পায় সে। ক্যামেরুনের ফুম্বো শহরের এই হাসপাতালে ইনকিউবেটরগুলো সবসময় চালু থাকে, তবে তা কিন্তু স্বাভাবিক নয়, কারণ এখানে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট হয়। এই হাইব্রিড ইনকিউবেটরের আগে আমদানি করা ইনকিউবেটর ব্যবহার করতাম, কিন্তু বিদ্যুৎ চলে গেলেই সেগুলো বন্ধ হয়ে যেত। আর এগুলো ক্যামেরুনেই বানানো, সৌরশক্তি চালিত ব্যাটারি এবং সাধারণ বিদ্যুৎ দুটো দিয়েই চালানো যায়। ভাবনাটার পেছনে রয়েছেন উদ্যোক্তা সের্জে জিজু। একবার এক মাকে দেখেছিলেন বিদ্যুৎ চলে যাওয়ায় তার 5 সন্তানকে হারাতে। এই মর্মান্তিক ঘটনাটা তাকে পদক্ষেপ নেওয়ার অনুপ্রেরণা দেয়। On a tout de suite compris que pour faire une solution locale qui tienne, il fallait আমরা জানতাম s'appuyer sur une কার্যকরী énergie সমাধান চাইলে renouvelable, নবায়নযোগ্য sur une জ্বালানি énergie bon ব্যবহার করতেই marché হবে। et এটা sur une সস্তা ও énergie নির্ভরযোগ্য, stable. তাই Donc on a সৌরশক্তি opté pour বেছে le নিই। solaire. এমন হাইব্রিড on a donc ইনকিউবেটর তৈরি construit করি une যা couveuse প্রত্যন্ত hybride এলাকা বা qui, অনিশ্চিত dans des বিদ্যুৎ endroits সরবরাহের জায়গাতেও reculés ঠিক ou করে dans des কাজ endroits où il করতে n'y পারে। a pas assez d'énergie, এভাবেই জীবন peut quand বাঁচানো même সম্ভব। fonctionner entièrement pour sauver des vies. স্থানীয়ভাবে তৈরি ইনকিউবেটরগুলো দীর্ঘমেয়াদী কর্মসংস্থানও সৃষ্টি করছে। 2 বছর আগে ইয়াউন্ডেতে শুরু হয়েছিল মা ওয়াও ইনকিউবেটরের উৎপাদন। মডেলগুলো কার্যকর প্রমাণিত হয়েছে। এখন পর্যন্ত 200টারও বেশি বিক্রি হয়েছে। এগুলো সৌরশক্তির ব্যবহারও বাড়াচ্ছে। যেমন ফুম্বোর এই হাসপাতালের 3টে ওয়ার্ড এখন সৌরশক্তিতে চলে, এর মধ্যে একটা মাতৃত্বকালীন ওয়ার্ড। এই ইনকিউবেটরগুলোর জন্য অর্থ দিয়েছে একটা এনজিও। প্রতিটার দাম প্রায় 4,500 ইউরো। টাকাটা অনেক, কিন্তু যে অসংখ্য জীবন বাঁচানো হয়েছে তার তুলনায় কিছু না। নাজমাও এখন সুস্থ হয়ে উঠছে, ইতিমধ্যেই বুকের দুধ খাচ্ছে, যা তার মায়ের জন্য বড় এক স্বস্তি। প্রথম দিন যেরকম দেখেছিলাম আর এখন আমার মেয়েকে যা দেখছি, সত্যিই চমৎকারভাবে বেড়ে উঠছে। গর্ববোধ করছি। এটা একটা বড় পরিবর্তন। নার্স এবং ইনকিউবেটরের উদ্ভাবকদের জন্য এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? তৃষ্ণা মেটানো অথবা গাড়ি চালানো, আখের রস দুইই পারে। ডিস্টিলারিতে গেলে এটিই হয়ে ওঠে ইথানল। এই জৈব জ্বালানি পেট্রোলের মতোই কাজ করে, কিন্তু দূষণ হয় অনেক কম। ভারত সরকার তাই এর ব্যবহারে জোর দিচ্ছে। পাম্পের তেলে 10 থেকে 20% ইথানলের মিশ্রণ থাকে, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ গাড়ি ইথানল উপযোগী নয়। কিছু চালক ইঞ্জিনের ক্ষতি নিয়ে চিন্তিত, চাষিদের জন্যও রয়েছে চ্যালেঞ্জ। তাহলে ইথানল কি সত্যি প্রকৃতি বান্ধব জ্বালানি? বাস্তবতা কিছুটা জটিল। এই কাজটা এত ক্লান্তিকর, পিঠে শরীরে সবসময় ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথাও হয়। কাজটা করা খুব কঠিন। ভালো কাজ তো নয় না, কিন্তু কোনো উপায় নেই, রোজগার তো করতেই হবে। মহারাষ্ট্রের বীর জেলায় আখের ক্ষেতে কাজ করেন অর্চনা। চাষের মরশুমে বাড়ি থেকে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের অন্যতম খরাপ্রবণ এই অঞ্চলে আসেন প্রতি বছর। বছরের পর বছর বৃষ্টিপাত কমছে, তবুও গত 1 দশকে আখ চাষের জমি 1,80,000 হেক্টর থেকে বেড়ে 3 লাখ হেক্টর হয়েছে। এই ফসল শুধু চিনি তৈরির জন্য ব্যবহার হয় না, ভারত সরকার জৈব জ্বালানিকে প্রাধান্য দিচ্ছে, তাই ইথানল উৎপাদনেও ব্যবহৃত হচ্ছে আখ। ইতিমধ্যে 2025 সালে জৈব জ্বালানি উৎপাদন বেড়ে 11 বিলিয়ন লিটারেরও বেশি হয়েছে। তাই আখের চাহিদাও বাড়ছে, কিন্তু এটা চাষ করতে বিপুল পরিমাণে জল লাগে। ফসল বাঁচিয়ে রাখতে কৃষকদের মাটির আরও গভীর থেকে জল তুলতে হচ্ছে। তবু অনেকের জন্যই আখ একমাত্র স্থায়ী আয়ের উৎস। অনিল টিপালির মতো কৃষকদের কাছে আখ চাষ এখন আর ইচ্ছার বিষয় নয়, বেঁচে থাকার তাগিদ এটা।
शाश्वत उत्पन्न आहे ऊसाचे সব জায়গাতেই জলের অভাব। 10 मिळतील कमीत তবু कमी আখ त्यात চাষ করা ছাড়া আর आपल्याला কোনো 5 উপায় रुपये নেই। तरी मिळू शकतात दुसऱ्या এটা চাষ করে पिकाचं नाही লোকসান হবে না। पाऊस कमी झाला অন্য ফসলে एखादा रोग লোকসানের आला ভয় বেশি। त्याच्यानंतर ती पीक সেই कमी কারণেই होतात আরো বেশি মানুষ ऊसात আখ थोडा বেছে फायदा নিচ্ছে। म्हणजे लोकांची शेतीकडे ह्या ऊसाकडे वळली यावेळेस 5 দশকেরও বেশি সময় ধরে অনিলের পরিবার এখানে আখ চাষ করছে। গত বছর প্রবল বন্যায় তার বেশিরভাগ ফসল নষ্ট হয়, তবুও আজ তার 4 একর জমি জুড়ে শুধুই আখ। আবহাওয়ার অনিশ্চয়তা বাড়া সত্ত্বেও যত বছর যাচ্ছে চাষাবাদের জন্য অনিলকে নলকূপের গভীরতা ততই বাড়াতে হচ্ছে। ভূগর্ভস্থ জল ছাড়া এ জমি টিকে থাকবে না। शेतकरी फक्त सर्कल একজন मध्ये কৃষকের জীবন একটা पैसे চাকার शेतीत মতো लावायचे ঘুরতে आणखी থাকে। काढायचे शेतीत যা আয় लावायचे করি मुलं बाळाचे সব शिक्षण আবার আখ চাষে दवाखाने महाग झाली আখের असं টাকা দিয়ে परंपरेमुळे आम्हाला সন্তানদের शेती খাওয়াই, करणं. স্কুলে हे পাঠাই, सोडून आम्हाला सिटीत जाता येत नाही হাসপাতালের খরচ চালাই, ते पुरतं पण সংসারের आता খরচ पूर्ण সামলাই। फॅमिली घेऊन ते पण पुरत नाही বিশেষজ্ঞরা সতর্ক করছেন চারিদিকে তীব্র জলসংকট, কিন্তু আখের ওপর বাড়তে থাকা নির্ভরতা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। কমতে থাকা ভূগর্ভস্থ জলের ভাণ্ডার নিয়ে বীর জেলার কৃষি দপ্তরের প্রধানও উদ্বিগ্ন। ज्या शेतकऱ्याकडे पूर्वी আগে খরার সময় प्रोटेक्शन ফসল इरिगेशन বাঁচানোর জন্য की কুয়োর ज्यावेळेस জলই गरज ছিল असेल বড় त्यावेळेस तो ভরসা हंगामी पाणी देऊ शकत কিন্তু होता, ভূগর্ভস্থ त्याच्याकडे विहीर জল असायची। কমে যাওয়ায় এখন परंतु आता কুয়োগুলো त्या পুরো विहिरीमध्ये শুকিয়ে देखील গেছে पाणी राहिलेलं नाही। विहिरीची खोली বৃষ্টি না হলে साधारण 50 বিকল্প ते 60 কোনো फुटच জলের असते। ব্যবস্থা নেই কুয়োগুলো 50 म्हणजे हे থেকে अप्पर 60 लेवल ফুট গভীর जे आहे তবু সেখানে জল নেই ते तिथपर्यंत पाण्याची আখ চাষ उपलब्धताच राहिलेली ভূগর্ভস্থ नाही। জল ग्राउंड वॉटर অতিরিক্ত खूप कमी পরিমাণে झालेलं টেনে आहे, त्याला নিচ্ছে कारण ऊस पीक आहे। মহারাষ্ট্র জুড়ে মোট কৃষি জমির মাত্র 4% আখ চাষ হয়, কিন্তু সেচের জলের প্রায় 70% ব্যবহৃত হয়। খরাপ্রবণ বীরের চাষের এই পদ্ধতি টিকিয়ে রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রভাব পড়ছে চিনিকলে। ভূগর্ভস্থ জলের স্তর কমে যাওয়া ও অনিশ্চিত আবহাওয়া উৎপাদনেও প্রভাব ফেলছে। परंतु आता सध्या वातावरण असं आहे की आपल्यामध्ये एकतर पाण्याची खूप জলবায়ু এত कमतरता খারাপ आहे হয়ে গেছে এবং मराठवाड्यामध्ये জলের सगळ्यात जास्त এতটাই অভাব पाण्याचं যে खूपच সাধ্যমতো टंचाई চেষ্টা आहे করেও আখের চাহিদা आणि অনুযায়ী জল त्याच्यातल्या যোগানো त्यात যাচ্ছে না। जरी पाणी समजा आपण তবুও अवेलेबल অনেক जरी কৃষক केलं উৎপাদনের চাহিদা तरी মেটাতে तेवढं খাল, पुरेसे नाही নদী, जेवढं की आपल्याला কুয়ো ऊस प्रोडक्शन বা काढण्यासाठी নলকূপ থেকে জল নেন। पाहिजे तरी पण त्याच्यामधून सुद्धा बरेच समजा शेतकरी पाटाचं पाणी তারা असेल किंवा পর্যাপ্ত मग পরিমাণে আখ नदीचं চাষ করলে असेल তবেই किंवा কারখানা विहीर চলবে। असेल बोर असेल কৃষক আর त्याच्यामधून কারখানা जेवढं দুপক্ষই साध्य লাভ होईल চায়। तेवढ्याच पद्धतीनं ते আবহাওয়া ऊसाची যদি लागवड কৃষকদের करून तेवढं পক্ষে থাকে प्रोडक्शन তাহলে काढतात। দুজনেরই লাভ হবে। निसर्गाने जर सगळ्यांना साथ কিন্তু दिली तर मग প্রাকৃতিক कारखान्याला কারণে पण যদি फायदाच উৎপাদন होणार आहे কম आणि হয় তাহলে शेतकऱ्यांना पण কিভাবে फायदाच কারখানা होणार চালাবো? आहे आणि आता निसर्गानं जर शेतकऱ्यांना साथ नाही दिली तर कारखानदारी कुठे चालणार? কিছু কৃষক আখ চাষের পদ্ধতি পরিবর্তন করে জলের ব্যবহার কমানোর চেষ্টা করছেন। শিবরাজ এই ক্ষেতে 3 দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। ফলন কমতে শুরু করলে অনলাইনে চাষের নতুন কৌশল নিয়ে পড়াশোনা শুরু করেন। ড্রিপ সেচ চালু করেছেন, গাছের মাঝে দূরত্ব বাড়িয়েছেন, ফসল কাটার পর অবশিষ্ট অংশ পোড়ানো বন্ধ করেছেন। সেগুলো মাটিতেই ছড়িয়ে দেন যাতে আর্দ্রতা বজায় থাকে। আমার প্রতিবেশী তার জমিতে প্রচলিত পদ্ধতিতে জল দেন তাকে করে প্রায় 40 টন त्याला ॲव्हरेज 40च टन কিন্তু आले ড্রিপ সেচ শুরু आणि হওয়ার मी পর ड्रिपचा वापर জমি केलाय ফলন দ্বিগুণ मला 80 হয়েছে। टन ॲव्हरेज आले। জমির পাশের ছোট্ট এক ঘরে শিবরাজ নিজেই জৈব সার তৈরি করেন। ড্রিপ সেচ ও স্প্রের মাধ্যমে সেই মিশ্রণ সরাসরি গাছের শিকড়ে পৌঁছে দেন। हे आपण याच्यामध्ये এই शेतीला लागणारं গ্রামগুলোতে जे চাষের জন্য ऑर्गॅनिक फार्मिंग প্রয়োজনীয় मध्ये आपण জৈব जे সার তৈরি করি औषधं लागतात যেমন जीवामृत জীবামৃত आहे थोडक्यात এটা आपण जे ব্যবহার করে মাটির जमीन গঠন सुधारली উন্নত मग त्याचा হয়েছে पोत এবং सुधारला জৈব त्याच्यात ऑर्गॅनिक কার্বনের कार्बन পরিমাণ प्रमाण বেড়েছে वाढलं ফলে त्याच्यामुळे ফলনও उत्पादन বেড়েছে वाढलं। अमृत জীবামৃত ह्याच्यावर ব্যবহার एक করে तर माझं চাষের उत्पादन খরচ खर्च 50% 50% कमी কমাতে झाला পেরেছি आणि माझं আর ফলন उत्पादकता বাড়িয়েছি 1.5 पट 1.5 वाढली आणि मालाची गुणवत्ता मेंटेन झाली। ফল দেখা গেল কয়েকটা মরশুমের মধ্যে। শুধু স্বাস্থ্যকর মাটি নয়, ফসলও বেড়েছে। पासून माझा प्रयत्न राहिला की প্রথম पारंपरिक থেকেই লক্ষ্য ছিল शेतीला প্রচলিত फाटा পদ্ধতি देऊन ছেড়ে आपण আধুনিক কৃষি आधुनिक शेती পদ্ধতি कशी গ্রহণ करून করব। उत्पादन कसं আমি वाढलं প্রমাণ जाईल করতে आणि চাই যে এই উন্নত পদ্ধতি सर्वसामान्य শুধু शेतकऱ्याचं উৎপাদনই जीवनमान कसं বাড়ায় না उंचावलं লাভও जाईल বাড়ায়। याच्यासाठी माझा এখন অন্য पारंपरिक কৃষকদের ওই বিষয়ে पद्धतीला फाटा সচেতন देऊन করতে চাই যাতে तंत्रज्ञान তারাও এই अवगत পথে जास्तीत চলতে जास्त कसं करता येईल याच्यासाठी माझा प्रयत्न राहिलेला आहे। ভারতও এখন এই পথেই এগোতে চায়। জৈব জ্বালানির উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে বিশুদ্ধ ইথানল জ্বালানি হিসেবে ব্যবহার করতে চায়। বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির অনিশ্চয়তা মোকাবিলার একটা উপায় এটা।
আখ চাষিদের জন্য নতুন প্রযুক্তি ও পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণ করা সহজ নয়। ফলন কমে যাওয়ার প্রভাব শুধু কৃষকদের উপরেই সীমাবদ্ধ নেই। অর্চনার মতো পরিযায়ী শ্রমিকদেরও কাজের দিন কমে যাচ্ছে। একসময় প্রতি মরশুমে 5 মাস ধরে আখ কাটার কাজ করতেন, এখন সেই কাজ বড় জোর 3 মাস চলে। আখের ফসল না হলে একমাত্র আশা নিজের জমিতে বেঁচে থাকার মতো যথেষ্ট ফসল করবে। জলের ভাণ্ডার ফুরিয়ে আসছে, তা সত্ত্বেও আখের বাড়তে থাকা চাহিদা কৃষকদের এই জলনির্ভর ফসলের দিকেই ঠেলে দিচ্ছে। তাই পরিস্থিতিও বদলাচ্ছে না। পরিবার, কারখানা ও শ্রমিকরা এর উপরই নির্ভর করছেন। বীরে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু পরের মরশুমের ফসল নয়, বরং কিভাবে এই অঞ্চলের জলের ভাণ্ডারকে রক্ষা করা যায়, কিভাবে অল্প অল্প করে সেই ভাণ্ডার আবার ভরে তোলা যায়। ভারতে জ্বালানি ব্যবহারের 1/4 খরচ হয় আমাদের ঘর বাড়িতে। গত 1 দশকে গৃহস্থালির জ্বালানির চাহিদা বেড়েছে 70% বেশি। দ্রুত নগরায়ন এর মূল কারণ। কিন্তু আধুনিক অনেক নির্মাণ সামগ্রী ও নকশায় তাপমাত্রা, বায়ু চলাচল, ছায়া, বাতাস প্রবাহ ইত্যাদি দিকগুলো উপেক্ষিত থাকে। স্বস্তির জন্য তাই আমরা বেশি বিদ্যুতের ব্যবহার করি। কিন্তু যদি ভিন্নভাবে ঘর বানাই, প্রাচীন নির্মাণ পদ্ধতি ব্যবহার করে কি আধুনিক মানের বাড়ি তৈরি করা সম্ভব? স্থপতি কৃত্তিকা ভেঙ্কটেশ সেই পথই খুঁজে পেয়েছেন। চেন্নাই তার দল শতাব্দী প্রাচীন পদ্ধতিতে মাটির বাড়ি তৈরি করে, যেগুলো পরিবেশ বান্ধব, বিদ্যুৎ সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী। আমার একটা সহজ প্রশ্ন ছিল, আধুনিক বাড়িগুলো আমাদের আবহাওয়ার জন্য উপযুক্ত না কেন? কেন ভেতরটা সবসময় গরম থাকে এবং এত রক্ষণাবেক্ষণের প্রয়োজন কেন? অন্যদিকে গ্রামের বাড়িগুলো স্বাভাবিকভাবে ঠান্ডা ও আরামদায়ক থাকে কিভাবে? তিনি ব্রিটেনে জন্ম নেওয়া স্থপতি লরি বেকারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। বেকার মহাত্মা গান্ধীর সরলতা ও টেকসই জীবনের আদর্শে বিশ্বাস করতেন। কৃত্তিকাও তার মতো কম খরচের স্থানীয় উপকরণ ব্যবহার শুরু করেন এবং প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহার করেন বিদ্যুতের খরচ কমানোর জন্য। এখন পর্যন্ত দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় প্রায় 20টা আবাসন প্রকল্প ডিজাইন করেছেন। প্রচলিত নির্মাণ কাজে এত বালি আর সিমেন্টের ব্যবহার দেখে অবাক হয়েছিলেন কৃত্তিকা। কংক্রিট নিয়ে পড়াশোনা করতে গিয়ে বুঝলাম পরিবেশের জন্য এটা খুব একটা ভালো উপকরণ নয়। তাই বিভিন্ন পদ্ধতি আরো উন্নত করার চেষ্টা করলাম। তার দল সিমেন্টের ঐতিহ্যবাহী বিকল্প ব্যবহার করে, কারণ সিমেন্ট উৎপাদনে প্রচুর কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। ஆக்சுவலா சிமெண்டோட ரா மெட்டீரியல் চুনাপাথর দিয়ে তৈরি হয়, তাই সিমেন্টের বদলে পুরনো প্রথার চুন ভিত্তিক நம்ம ரா மெட்டீரியல் யூஸ் பண்றோம்। প্রথমে কাঁচা চুনাপাথর সংগ্রহ করে তারপর সেগুলো তীব্র তাপে গরম অর্থাৎ ক্যালসিয়াম அதை வந்து நம்ம தாளிப்பாங்க। এরপর এটিকে হরিতকি গাছের ফল থেকে তৈরি গাজানো জল ও গুড়ের সাথে கூட মেশানো হয়। நாளைக்கு அதை எடுக்கும்போது அந்த கருப்பட்டி সিমেন্টের கடுக்காவை বদলে ஊற জোড়া வச்சு লাগানোর தண்ணியை উপকরণ হিসেবে ব্যবহার করা মিক্স হয়। பண்ணி সিমেন্ট மாதிரி யூஸ் பண்ணுவாங்க ব্রিক লে பண்ணதுக்கு। বাড়ির ভিতের জন্য ইস্পাতের কাঠামো, পাথরকুচি আর সিমেন্টের বদলে ব্যবহার করা হয় গ্রানাইট। দেয়াল তৈরি করা হয় মাটির ইট দিয়ে। কাঠের বিম আর খুঁটি বাড়িকে মজবুত রাখে, সাথে আলো বাতাস চলাচলেও সাহায্য করে। பக்கத்துல எல்லா இடத்துலயும் சுண்ணாம்பு கிடைக்கும். আমরা মূলত স্থানীয় উপকরণই ব্যবহার করতে চাই। ரெண்டாவது பழைய আবার மரங்கள் எல்லா பழைய வீட்ல அந்த ஊர்ல চুনাপাথর இருக்கிற ও பழைய অন্যান্য மரங்கள் জিনিসও সাধারণত নির্মাণ முழுக்க முழுக்க அந்த சைட்ல இருந்து ஒரு 15 কিলোমিটারের to মধ্যেই 20 কিলোমিটারஸ்க்குள்ள ஓரளவுக்கு সোর্স பண்ணிடலாம்। ভারতের মতো একটা উন্নয়নশীল দেশে প্রতি বছর আনুমানিক 50 কোটি টন নির্মাণ ও ভাঙা গড়ার বর্জ্য উৎপন্ন হয়। কাদামাটি ও প্রাকৃতিক জোড়া লাগানোর উপাদান দিয়ে তৈরি কাঁচা ইট পুনর্ব্যবহার করা অনেক সহজ, পরিবেশের জন্য ভালো, তবে এই ধরনের নির্মাণে বিশেষ দক্ষতা দরকার। கட்டு வேலை போட்டாக்கா ஒரு ஃபினிஷிங்கா সাধারণ இருக்கணும், কংক্রিটের அப்படியே কাজের கட்டு মতো வேலை எல்லாமே கரெக்டா এখানে இருக்கணும்। বাইন্ডিং নিখুঁত அங்கங்க হতে ஒரு হয়। சிமெண்ட் வேலை অনেক শ্রমিক போட்டோம்னாக்கா কাজটা கொஞ்சம் அப்படி ছেড়ে இப்படி দেন, முன்ன பண்ண இருந்தாலும் কারণ பூச்சிடும் সিমেন্টের கொள்ளும்। কাজে இது பூசில்லாத এতটা সূক্ষ্মতার বাইண்டிங் প্রয়োজন হয়। ஒர்க்குன்றதுனால ஃபினிஷிங் பண்ணி তবে கரெக்டா আমার এই பொறுமையா কাজটা போட்டாங்க। আর ஆர்ட்ஸ் চ্যালেঞ্জটা வேலை ভালো எனக்கு লাগে। பிடிக்காதவங்க போயிட்டாங்க, நானும் எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு நான் இருக்கிறேன்। இது வந்து திருப்பூர்ல இருக்கு। তিরুপুরুর এই প্রকল্পটা তিনতলা একটা বিল্ডিং, সম্পূর্ণভাবে সিমেন্ট বা কংক্রিট ছাড়া ফ্লোরস பண்ணிருக்கோம்। ஒரு கம்ப்ளீட்டா லோட் பேரிங் কনস্ট্রাকশন। এটাকে পুরোপুরি পরিবেশ বান্ধবভাবে ডিজাইন অলমোস্ট ஒரு করেছে। আউটডোর এনवायरमेंट எப்படி கனெக்ட் প্রকল্পটাতে பண்ற மாதிரி 200 জন শ্রমিক কাজ করেছেন। குறைஞ்சபட்சம் ஒரு 200 பேராவது இந்த பில்டிங்ல வர்க் பண்ணிருப்பாங்க। இந்த பில்டிங் ஆல்மோஸ்ட் 90 lakhs வந்துருச்சு। মাটির ইট ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দিনের বেলা তাপ শোষণ করে আর রাতে সেটা ছেড়ে দেয়, ফলে
বাসিন্দাদের বিদ্যুতের খরচ অনেক কমে যায়। আমার মতে মানুষের পছন্দ বদলাচ্ছে। যারা আগে কংক্রিটের বাড়ি চাইতেন তারা আজ মাটির বাড়ি চাইছেন। যেমন ভাতের বদলে আবার রাগি খাওয়া শুরু হয়েছে। আমি চাই আমাদের ভবিষ্যৎ শহর হবে শান্ত ও যান্ত্রিক কোলাহল মুক্ত। কিন্তু কিভাবে এই শব্দ দূষণ কমানো যেতে পারে? গাড়িতে হর্নের বদলে পাখির ডাক ব্যবহার করা যেতে পারে। এই আইডিয়াটি আমাদের পাঠিয়েছে 10 বছরের এক শিশু। আপনার কাছেও কি এমন অভিনব সমাধান আছে? তাহলে আপনার ভাবনাও জানাতে পারেন আমাদের। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।